প্রিয় পলিটেকনিকের শিক্ষার্থীবৃন্দ, আজ এই পলিটেকনিকের তোমাদের জন্য 21তম ক্লাসে উপস্থিত হয়েছি। এটা মূলত একটা রিভিউ ক্লাস। আজ স্বাগত জানাই আমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমি প্রকৌশলী ভবসিন্ধু বিশ্বাস, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। ছাত্রবৃন্দ, আজকের ক্লাসটি ষষ্ঠ পর্বের ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থীদের জন্য নিবেদিত। বিষয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট 2, বিষয় কোড 66762, ক্লাস নং 21, অধ্যায় 12। মূলত এটা একটা রিভিউ ক্লাস। টপিকস ক্যাথোড অসিলোস্কোপের অপারেশনের মূলনীতি, অর্থাৎ এই অধ্যায়ের নামটাই হচ্ছে অপারেশন মূলনীতি। এই অধ্যায় থেকে আমরা রিভিউ ক্লাসের জন্য বিশেষ বিশেষ অংশ আমরা যেগুলো বেশি প্রয়োজন পরীক্ষার জন্য এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য সেগুলো আবার বেশি করে আলোচনা করছি। ক্যাথোড অসিলোস্কোপের ব্লক ডায়াগ্রাম আজকের যে জ্ঞাতব্য বিষয় বা আজকের যে শিখন ফল, অর্থাৎ আমরা আজকের ক্লাস শেষে আমরা এটা আবার জানতে পারবো। সেটা হচ্ছে ক্যাথোড অসিলোস্কোপ ব্লক ডায়াগ্রাম, ডিজিটাল অসিলোস্কোপের কার্যপ্রণালী, ক্যাথোড অসিলোস্কোপ দ্বারা ভোল্টেজ, কারেন্ট, ফেজ এবং ফ্রিকোয়েন্সি পরিমাপ, সিআরওর লিথাজস প্যাটার্নের সাহায্যে ফেজ কোণ এবং ফ্রিকোয়েন্সি পরিমাপ, ডিজিটাল অসিলোস্কোপের প্রতিটি ব্লকের কাজ, ডিজিটাল অসিলোস্কোপের সুবিধা অসুবিধা, সিআরও এর ব্যবহার। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা জানি যে ক্যাথোড অসিলোস্কোপ হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস যা কারেন্টের ইফেক্টটাকে আমাদের ইলেকট্রন বিচ্ছুরণের মাধ্যমে দর্শনীয় ইফেক্টে পরিণত করে, অর্থাৎ দৃশ্যমান করে। কারেন্ট যে চলাচল করে বা কারেন্টের যে ফলাফল বা প্রভাব সেটাকে দর্শনীয় ইফেক্টে পরিণত করে, অর্থাৎ আমরা কারেন্টের আলটিমেট রেজাল্টটাকে আমরা দেখতে পাই। তো আমরা জানি যে একটা ক্যাথোড অসিলোস্কোপের মূলত 4টি অংশ। একটা হচ্ছে ইলেকট্রন গান সেকশন, ফোকাসিং সেকশন, রিফ্লেকশন সেকশন এবং ফ্লোরোসেন্ট স্ক্রিন। তাই ইলেকট্রন গান সেকশনে আমরা আগেই জানি যে একটা হিটার থাকে, হিটার দিয়ে আমরা ক্যাথোড থাকে, সেই ক্যাথোডে হিট করা হয়, ক্যাথোডকে তাপ দেওয়া হয়। ক্যাথোডে তাপ দিলে পরে এই ক্যাথোড থেকে ইলেকট্রন বিস্ফোরণ হয়। সেই ইলেকট্রনটাকে পুঞ্জীভূত করার জন্য আমরা এই কন্ট্রোল গ্রিড ব্যবহার করি। কন্ট্রোল গ্রিডে অবশ্যই নেগেটিভ সাপ্লাই দেওয়া থাকে, ফলে ইলেকট্রনটা পুঞ্জীভূত হয়ে যায়। তার পাশেই থাকে আমাদের প্রি এক্সাইটিং অ্যানোড, এক্সাইটিং অ্যানোড। তো সেই এক্সাইটিং অ্যানোডের সাহায্যে আমরা সেই ইলেকট্রনটাকে আমরা সামনের দিকে টান দেই এবং পাসিং অ্যানোডে প্রি এক্সাইটিং অ্যানোড এবং এক্সাইটিং অ্যানোড দুটো মিলেই এখানে এক্সাইটিং অ্যানোড ক্যাথোড বলা হচ্ছে, এক্সাইটিং। তো এখানে আমরা যখন ইলেকট্রন পুঞ্জ সৃষ্টি হবে তখন আমাদের এক্সাইটিং ডিভাইসে বা প্লেটে ইলেকট্রোডে আমরা পজিটিভ সাপ্লাই দিলে পরে পুঞ্জীভূত ইলেকট্রনটা ইলেকট্রন গানে পরিণত হয়, ইলেকট্রন মানে বিমে পরিণত হয়। সেই বিমটা এই যে নীল রেখার সাহায্যে দেখাচ্ছে, এটা আমাদের ফ্লোরোসেন্ট স্ক্রিনে যে পড়ে। এবং ফ্লোরোসেন্ট স্ক্রিন হচ্ছে যে শতপ্রভ পাউডার দিয়ে এটা প্রলেপ করা থাকে, সেখানে যখন বিস্তৃত ইলেকট্রন বিমের যে পড়ে তখন সেখানে একটা আলোক বিন্দু সৃষ্টি হয়। এই ফোকাসিং সিস্টেমটা হচ্ছে যে ইলেকট্রনটাকে সামনের দিকে ফোকাস করে, অর্থাৎ এর যে এনার্জি প্রয়োগ করে ইলেকট্রন পুঞ্জের উপর বিমের উপর এনার্জি প্রয়োগ করে ইলেকট্রনটাকে সামনের দিকে ফোকাস করে। আর ডিফ্লেকশন সিস্টেম হচ্ছে একটা হচ্ছে ভার্টিক্যাল ডিফ্লেকশন সিস্টেম আর একটা হচ্ছে হরিজন্টাল ডিফ্লেকশন সিস্টেম। ভার্টিক্যাল ডিফ্লেকশন সিস্টেমে দুটো প্লেট থাকে এবং হরিজন্টাল ডিফ্লেকশন সিস্টেমেও দুটো প্লেট থাকে। এখন ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেটে যখন আমরা সরবরাহ দেব তখন ইলেকট্রন পুঞ্জটা বা বিমটা আলোক বিন্দুটা আমাদের স্ক্রিনের উপরে নিচে মুভ করবে, অর্থাৎ ভার্টিক্যালি মুভ করবে। আর হরিজন্টাল প্লেটে যখন আমরা সাপ্লাই দেব
তখন এই হরিজন্টাল প্লেটে বিমটাকে আনুভূমিকভাবে মুভ করাবে, ফলে ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেটে উলম্বভাবে এবং হরিজন্টাল ডিফ্লেকশন প্লেটকে আনুভূমিকভাবে যেহেতু মুভ করায়, সেহেতু আমাদের এই পর্দায় একটা আমরা সাধারণত সাইন ওয়েভ দেখতে পারি। এই হচ্ছে আমাদের একটা ক্যাথোড রে অসিলোস্কোপের কাজ। এখন ক্যাথোড রে অসিলোস্কোপ মূলত এই 6টা ব্লক ডায়াগ্রামের সাহায্যে দেখানো হয়েছে। ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ার, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ার, রিলে লাইন, ট্রিগার সার্কিট, এটা হচ্ছে ট্রিগার সার্কিট, টাইম বেস বা সুইপ জেনারেটর, টাইম বেস বা সুইপ জেনারেটর, আর এটা হচ্ছে হরিজন্টাল অ্যাম্পলিফায়ার, আর ক্যাথোড রে টিউব। ক্যাথোড রে টিউব হচ্ছে পুরোটাই ক্যাথোড রে টিউব, সে কিভাবে কাজ করে সেটা আমরা বুঝতে পারলাম। এখন ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ার আউটপুট থেকে একটা সাপ্লাই যাবে হচ্ছে ট্রিগার সার্কিটে আর রিলে লাইনে। তাহলে রিলে লাইন হয়ে আমরা ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ার আউটপুটটা আমাদের ভার্টিক্যাল প্লেটে যায়। তবে এই রিলে লাইনটা বা রিলে সার্কিটটা, টাইম রিলে সার্কিটটা করে কি ভার্টিক্যাল প্লেটের যে আউটপুটটা সেটাকে কিছুটা ছোলো করে দেয়, যাতে হরিজন্টাল অ্যাম্পলিফায়ার আউটপুটটার সাথে এটা সিনক্রোনাইজ হয়ে পর্দায় আমরা ইলেকট্রিক্যাল ইনপুট ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে দৃশ্যমান করা যায়। অর্থাৎ রিলে লাইনটার কাজটা হচ্ছে যে ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ার আউটপুট এবং হরিজন্টাল অ্যাম্পলিফায়ার আউটপুটটাকে সিনক্রোনাইজ করার জন্য ভার্টিক্যাল প্লেটের আউটপুটটাকে কিছুটা টাইম ডিলে করে দেবে, ফলে এই সিনক্রোনাইজটা ভালো হয় এবং আউটপুটে আমাদের ওয়েভ দেখতে পাবো বা ইনপুট সিগন্যালটা দেখতে পাবো, যে ইনপুট সিগন্যাল যেটা আমরা প্রয়োগ করবো সেটা দেখতে পাবো। এখন প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যে এটা কাজ করার জন্য যেহেতু হরিজন্টাল অ্যাম্পলিফায়ার আউটপুট এক্স প্লেটে প্রয়োগ করা হয়, সেহেতু ট্রিগার সার্কিটটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ার আউটপুট থেকে আর একটা সিগন্যাল, একটা যাবে হচ্ছে রিলে লাইনে, আর একটা লাইন হচ্ছে আসবে হচ্ছে ট্রিগার সার্কিটে। ট্রিগার সার্কিটে আসলে পরে ট্রিগার সার্কিটটা সুইপ জেনারেটরটা অন করে দেবে, ফলে সুইপ জেনারেটরটা আমাদের আউটপুটে সটউথ ওয়েভ তৈরি করবে এবং সেই সটউথ ওয়েভটা হরিজন্টাল অ্যাম্পলিফায়ারে যেয়ে এক্স প্লেটে যাবে। এক্স প্লেটে সটউথ ওয়েভ প্রয়োগ হবে এবং ওয়াই প্লেটে ইনপুট সিগন্যালটা আসবে, সেই ইনপুট সিগন্যালটা এই এক্স প্লেটের সটউথ ওয়েভের দ্বারা পরস্পর সিনক্রোনাইজিং এর মাধ্যমে আউটপুটে আমাদের ইনপুট সিগন্যালটা সাইন ওয়েভ হলে সাইন ওয়েভ পাবে, স্কোয়ার ওয়েভ আসলে পরে স্কোয়ার ওয়েভ পাওয়া যাবে, এইসব দেখতে পাবে। এই হচ্ছে একটা ক্যাথোড রে অসিলোস্কোপের ব্লক ডায়াগ্রামের সার্বিক বর্ণনা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তাই বলা হয়েছে ক্যাথোড রে অসিলোস্কোপ এর হৃৎপিণ্ড হলো ক্যাথোড রে টিউব, একটি ইলেকট্রন বিম তৈরি করে সামনের দিকে উচ্চ গতিতে ত্বরান্বিত করে এবং রিফ্লেকশন সিস্টেমের মাধ্যমে বিমের বিক্ষেপণ ঘটিয়ে ফ্লোরোসেন্ট স্ক্রিনে ইলেকট্রিক্যাল সিগন্যালকে দৃশ্যমান করে। এটা আমরা আলোচনা করছি, ফ্লোরোসেন্ট স্ক্রিনে দৃশ্যমান করে। আচ্ছা, সিআরও পাওয়ার সাপ্লাইয়ের সাহায্যে বিভিন্ন ইলেকট্রোডে প্রয়োজনীয় পরিমাণ বায়াস প্রয়োগ করা, অর্থাৎ আমাদের এক্স প্লেটে এক ধরনের ভোল্টেজ দরকার, ওয়াই প্লেটে আর এক ধরনের ভোল্টেজ দরকার, এক্স প্লেটে এক ধরনের ভোল্টেজ, ওয়াই প্লেটে আর এক ধরনের ভোল্টেজ, এই এক্সলাইটিং গ্রিডে বা এক্সলাইটিং ইলেকট্রোডে, ফোকাসিং ইলেকট্রোডে, এই সমস্ত জায়গায় আমাদের আলাদা আলাদা সিগন্যাল বা ভোল্টেজের দরকার, সেটা ইনশিওর করে যে পাওয়ার সাপ্লাই সেকশন থাকবে সেই পাওয়ার সাপ্লাই সেকশনটা। প্রিয় ছাত্রছাত্রী, সিআরও এর ইনপুট সিগন্যালকে ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ার সাহায্যে রিলে লাইনের মাধ্যমে ওয়াই প্লেটে প্রয়োগ করা, রিলে লাইনের মাধ্যমে ওয়াই প্লেটে প্রয়োগ করা। আমরা চিত্রে দেখেছি টাইম বেস জেনারেটরের টাইম বেস ভোল্টেজকে হরিজন্টাল এক্স প্লেটের সাহায্যে প্রয়োগ করা। টাইম বেস ভোল্টেজ তৈরি করার জন্য ট্রিগার সার্কিট হতে টাইম বেস জেনারেটর ট্রিগার করতে হয়। ট্রিগার সার্কিটে ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ার আউটপুট হতে এক্সাইট করা হয়, অর্থাৎ ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ার আউটপুট থেকে আমরা আগে চিত্রে দেখেছি যে ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ার আউটপুট থেকে একটা ট্রিগার সার্কিটকে এক্সাইট করা হয় ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ার আউটপুট থেকে। ইলেকট্রন বিস্ফোরণ এবং তা বিমে পরিণত করার জন্য লো ভোল্টেজ প্রয়োজন, সবসময় কম ভোল্টেজ প্রয়োজন, কিন্তু বিমকে উচ্চ গতি প্রদানের জন্য যেমন এক্সলাইটিং ইলেকট্রোড, ফোকাসিং ইলেকট্রোড, রিফ্লেকশন সিস্টেম, এই সমস্ত জায়গায় বেশি কয়েক শত বেশি ভোল্টেজ প্রয়োজন হয়, কয়েক শত গুণ বেশি ভোল্টেজ প্রয়োজন হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এখন সংক্ষেপে জেনে নেই একটা ডুয়াল ট্রেস ক্যাথোড রে অসিলোস্কোপের ব্লক ডায়াগ্রামের ফাংশন বা বর্ণনা।
ডুয়াল ট্রেস অসিলোস্কোপে আমাদের মূলত দুটো ভার্টিক্যাল ইনপুট করা হয়, একটা চ্যানেল 1 আর একটা হচ্ছে চ্যানেল 2, অর্থাৎ চ্যানেল এ এবং চ্যানেল বি। এখানে Y1 Y2 দেখানো হয়েছে। চ্যানেল ঠিক প্রি অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে চ্যানেলের আউটপুটটা ডিলে লাইনের মাধ্যমে ইলেকট্রনিক সুইচের মাধ্যমে আমাদের ভার্টিক্যাল অ্যাম্প্লিফায়ারে প্রয়োগ হয়। ঠিক বি চ্যানেল আউটপুটটাও ডিলে লাইনের মাধ্যমে XY মোড সুইচের মাধ্যমে এটা ভার্টিক্যাল অ্যাম্প্লিফায়ারে প্রয়োগ করা হয়। আর প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ার আউটপুট থেকে একটা ট্রিগার সিলেক্টর সুইচে প্রয়োগ করা হয়। ট্রিগার সিলেক্টরটা সুইচটা আমাদের যথাক্রমে এ অ্যাম্প্লিফায়ার আউটপুটের সাথে আমরা ট্রিগার সার্কিটটা সংযোগ করতে পারি, আবার এই ট্রিগার সিলেক্টর সুইচের সাহায্যে বি ভার্টিক্যাল অ্যাম্প্লিফায়ারে প্রি অ্যাম্প্লিফায়ারের এবং অ্যাটেনুয়েটরের মাধ্যমে আমাদের ট্রিগার সার্কিটটা অন করতে পারি। যখন ট্রিগার সার্কিটটা আমরা প্রি অ্যাম্প্লিফায়ারের সাথে এর সাথে অন করব, তখন এ চ্যানেলের ইনপুট সিগন্যালটা রিলে লাইনের মাধ্যমে ইলেকট্রনিক সুইচটা হয়ে আমাদের ভার্টিক্যাল অ্যাম্প্লিফায়ারে যাবে। অবশ্যই ইলেকট্রনিক সুইচটা আমাদের ভার্টিক্যাল অ্যাম্প্লিফায়ার আউটপুটের রিলে লাইনের সাথে সংযোগ করতে হবে। এরকম যদি বি অ্যাম্প্লিফায়ারটা আমাদের ভার্টিক্যাল অ্যাম্প্লিফায়ারে প্রয়োগ করতে হয়, তখন এই XY মোড সুইচটা S0 পজিশনে দিয়ে আমাদের ডিলে লাইনে বি চ্যানেল আউটপুটের ডিলে লাইনটা ইলেকট্রনিক সুইচে প্রয়োগ করা। ইলেকট্রনিক সুইচটা যখন এই বি চ্যানেল আউটপুটের ডিলে লাইনের সাথে সংযোগ করা হয়, তখন এর বি চ্যানেলের ইনপুট সিগন্যালটা আমাদের ভার্টিক্যাল অ্যাম্প্লিফায়ারে যায়। আবার এই ট্রিগার সার্কিটটাকে সুইচ জেনারেটরের ট্রিগার সার্কিটটাকে অন করতে হলে পরে আমাদের যথাক্রমে একবার এ চ্যানেলটাকে আউটপুটে নিতে হলে পরে তখন ট্রিগার সার্কিটটা এ চ্যানেলের প্রি অ্যাম্প্লিফায়ার আউটপুটে আমাদের ট্রিগার সার্কিট অন করতে হয়। আবার যখন বি চ্যানেলের আউটপুটটা আমরা একই সঙ্গে পেতে চাই, বি চ্যানেলের আউটপুটটা যখন আমরা পেতে চাই, তখন আমাদের বি চ্যানেলের আউটপুটের প্রি অ্যাম্প্লিফায়ার আউটপুটটা আমাদের ট্রিগার সার্কিটের সাথে সংযুক্ত। ট্রিগার সার্কিটের সাথে যখন এ চ্যানেল এবং বি চ্যানেল পর্যায়ক্রমিকভাবে সুইচ জেনারেটরটাকে অন করে দেবে, তখন সুইচ জেনারেটর আউটপুটটা আমাদের অরিজিনাল অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে আমাদের সিআইটি পর্দা চলে যাবে। এখানে একটা S2 সুইচ থাকে, S2 সুইচটা একবার সুইচ জেনারেটরের সাথে সংযোগ করা যায়, আর একটা হচ্ছে XY মোডের সাথে সংযোগ করা যায়। এখানে প্রি অ্যাম্প্লিফায়ার অ্যান্ড অ্যাটেনুয়েটর এটা ইনপুটের যে অনাকাঙ্ক্ষিত সিগন্যালটাকে একটা নির্দিষ্ট লেভেলে কমিয়ে দেওয়ার জন্য প্রি অ্যাম্প্লিফায়ার এবং অ্যাটেনুয়েটর একসঙ্গে ব্যবহার করা হয়। তাহলে আমরা ডুয়াল ট্রেস ক্যাথোড অসিলোস্কোপের আমাদের দুটো প্রি অ্যাম্প্লিফায়ার এন্ড অ্যাটেনুয়েটর থাকবে। অ্যাটেনুয়েটর হচ্ছে প্রি অ্যাম্প্লিফায়ার এবং অ্যাটেনুয়েটর ইনপুট সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই করবে এবং ইনপুট সিগন্যালের অনাকাঙ্ক্ষিত কোনো নয়েজ কমিয়ে মানে দূরীভূত করে এবং এই সিগন্যালটা একটা নির্দিষ্ট লেভেলে কমিয়ে পাওয়ারটাকে নির্দিষ্ট লেভেলে কমিয়ে দিতে পারে। তাহলে আমরা যদি ডুয়াল ট্রেস অসিলোস্কোপের গঠন এবং কার্যপ্রণালী পড়তে চাই, তাহলে আমরা এ একটা চ্যানেল থাকবে, বি একটা চ্যানেল থাকবে, তার ইনপুটে আমাদের সিগন্যাল প্রয়োগ করা হবে। সেই সিগন্যালটা আমাদের ইলেকট্রনিক সুইচে টাইম রিলে সার্কিটের মাধ্যমে যাবে। ইলেকট্রনিক সুইচের সাহায্যে এই ভার্টিক্যাল অ্যাম্প্লিফায়ারটা একবার এ টাইম রিলের সাথে লাইনের সাথে সংযোগ করতে হবে, একবার বি টাইম রিলে লাইনের সাথে সংযোগ করতে হবে। অবশ্যই বি চ্যানেল আউটপুটটা এই ট্রিগার XY মোডের সুইচের মাধ্যমে যাবে, আর প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ার আউটপুটের ট্রিগার সিলেক্টর সার্কিটের ট্রিগার সিলেক্টর সুইচে দেওয়া হবে। সেই সুইচের মাধ্যমে ট্রিগার সার্কিটটা প্রি অ্যাম্প্লিফায়ার অ্যাটেনুয়েটর দ্বারা এক্সাইট হবে, তো ফলে সুইচ জেনারেটরটা চালু হয়ে যাবে এবং সেইটা হরিজন্টাল অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে ওয়াই প্লেটে গেলে পরে আমরা সিগন্যালটা পর্যায়ক্রমে দেখতে পাবো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের ডুয়াল ট্রেস অসিলোস্কোপের যে কথাগুলো বললাম সেটা একটু ভাষার সাহায্যে বললে এরকম: একটি মাত্র ইলেকট্রন বিম তৈরি করে ইলেকট্রনিক সুইচের সাহায্যে দুটি ভাগে ভাগ করা হয়। স্ক্রিনে দুটি সিগন্যাল সম্মিলিত ডিসপ্লে করা হয়। একই ভার্টিক্যাল চ্যানেল বা অ্যাম্প্লিফায়ারের মধ্য দিয়ে সিগন্যাল প্রবাহিত হয়। একটি মোড কন্ট্রোল সুইচ থাকে,
ইলেকট্রনিক সুইচকে দুইটি মোডে অপারেট করে। মোড সুইচটি অল্টারনেট পজিশনে দিলে ইলেকট্রনিক সুইচটি প্রতিটি সিগন্যালকে পর্যায়ক্রমিকভাবে ভার্টিক্যাল অ্যাম্প্লিফায়ারকে এ ও বি চ্যানেলের সাথে যুক্ত করে এবং প্রতিটি ডিসি সিগন্যালের কম্পোনেন্টকে যোগ করে। ডিসি ইলেকট্রনিক বিমকে পর্দার উপরে বা নিচের অংশে প্রেরণ করে। সুইপ জেনারেটরটি প্রতিটি সুইচের শুরুতে সুইচিং এর কাজ সম্পন্ন করে। ইলেকট্রনিক সুইচের রেটের সাথে সিনক্রোনাইজ করা হয়, ফলে সিআরটিতে আলোকবিন্দুর স্পট উৎপন্ন হয়। মোড সুইচটি অল্টারনেট পজিশনে দিলে ইলেকট্রনিক সুইচটি ফ্রি রানিং অবস্থায় থাকে, যা সুইপ জেনারেটরকে ফ্রিকোয়েন্সি মুক্ত রাখে। ফলে এ ও বি চ্যানেলের ওয়েভ ফর্মে ক্ষুদ্র ক্ষুদ্র সেগমেন্ট দেখা যায়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখানে দেখানো হয়েছে যে আমাদের ডুয়েল ট্রেস অসিলোস্কোপের আমাদের হরিজন্টাল সুইপ ভোল্টেজ, এটা হচ্ছে হরিজন্টাল সুইপ ভোল্টেজ দেওয়া হয় সুইপ জেনারেটরের যে আউটপুটটা এটা। আর এটা হচ্ছে আমাদের 2 হচ্ছে চ্যানেল এ এর ভোল্টেজ আর চ্যানেল বি এর ভোল্টেজ হচ্ছে এটা। আর আমরা গ্রিড কন্ট্রোল সার্কিটে যদি আমরা এরকম স্কোয়ারে প্রয়োগ করি, তখন আমাদের এই এ চ্যানেল এবং বি চ্যানেল আলাদাভাবে যদি আমরা ইনপুটের সাথে সংযোগ করি, তখন আমাদের এ চ্যানেলের সিগন্যালটা আউটপুট পাওয়া যাবে এবং বি চ্যানেলের সিগন্যালটা আউটপুটে পাওয়া যাবে। ভিন্ন ভিন্নভাবে আলাদাভাবে দেখা যাবে। এটা যদি এক মোডে সংযোগ করি, তখন এই ওয়েভ আর এই ওয়েভ একসঙ্গে যোগ হয়ে আমাদের আউটপুটে দেখা যায়। যখন এই সুইচটা আমাদের অল্টারনেট মোডে থাকে, এটা হচ্ছে অল্টারনেট মোডের সুইচটা। যদি সুইচটা চপ মোডে থাকে, একই এটা সটুথ ওয়েভ ভোল্টেজ টাইম বেস জেনারেটর আউটপুট, আর এটা হচ্ছে গ্রিড ভোল্টেজ। আর যদি আমরা এখানে আমরা ইনপুটে হচ্ছে এটা দেখা যাচ্ছে যে চ্যানেল এ এর ইনপুট ভোল্টেজ, এটা চ্যানেল বি এর ইনপুট ভোল্টেজ, অর্থাৎ ডিজিটাল সিগন্যাল হিসাবে আউটপুটে দেখা যায়। এবার ডিজিটাল অসিলোস্কোপের অপারেশন। ডিজিটাল অসিলোস্কোপ মূলত যে সমস্ত অংশগুলো নিয়ে গঠিত, একটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার, 2 হচ্ছে ডিজিটালাইজার বা ডিজিটাইজার, মেমোরি ইউনিট, 3 হচ্ছে অ্যানালাইজার সার্কিট, 4 হচ্ছে ওয়েভ ফর্ম কনস্ট্রাকশন, 4 হচ্ছে ট্রিগার সার্কিট, আচ্ছা এই হচ্ছে ট্রিগার সার্কিট, তারপরে ক্লক সার্কিট সাথে, 8 হচ্ছে টাইম বেস সার্কিট, 9 হচ্ছে এটা ভার্টিক্যাল প্লেটস, তো এখানে একটা ভার্টিক্যাল অ্যাম্প্লিফায়ার সংযোগ করা যেতে পারে, ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ ওয়েভ ফর্ম কনস্ট্রাকশনের পরে এটা ভার্টিক্যাল অ্যাম্প্লিফায়ার, ভার্টিক্যাল প্লেটে দেওয়ার আগে এখানে এটা ব্যবহার করা যাবে। আর একটা হরিজন্টাল। তো আমরা বুঝতেই পারছি যে ইনপুট সিগন্যালটা আমরা অ্যাম্প্লিফায়ারে প্রয়োগ করে প্রয়োজন বর্ধিত করব এবং প্রয়োজনে এটা অ্যাটেনুয়েটর সার্কিটও ব্যবহার করে আমরা সেটাকে একটা নির্দিষ্ট লেভেলে পাওয়ারটাকে নামিয়ে নিয়েছি। সেটাকে ইনপুটের সিগন্যালটা অ্যানালগ সিগন্যাল, সেই অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে পরিণত করা হয় ডিজিটাইজারের সাহায্যে বা ডিজিটাইজারের সাহায্যে। তারপরে আমাদের ডিজিটাল অসিলোস্কোপে একটা মেমোরি ইউনিট থাকবে। সেই মেমোরি ইউনিটে আমাদের যে ডাটাগুলো আসবে, ডিজিটাল ডাটা, সেটাকে সংরক্ষণ করা হবে। সেটাকে আবার অ্যানালাইজার সার্কিটে দিয়ে তার বিভিন্ন অংশ নেই, ফ্রিকোয়েন্সি, ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, এইগুলো বিভিন্ন ইসে অ্যানালাইজ করে আমাদের আউটপুটে প্রয়োগ করবে। আউটপুট করবে কি, সেটাকে আবার ওয়েভ কনস্ট্রাকশন, অর্থাৎ আমাদের ইনপুটে যে ওয়েভ দিয়েছিলাম সেই ওয়েভটা আবার এই ওয়েভ কনস্ট্রাকশন সার্কিটের সাহায্যে আউটপুটে পাওয়া যাবে। ভার্টিক্যাল অ্যাম্প্লিফায়ার এসে যে আউটপুটে ভার্টিক্যাল প্লেটে যাবে। ঠিক ইনপুট সিগন্যালটা অ্যাম্প্লিফায়ারের আউটপুটটা আবার একটা ট্রিগার সার্কিটে প্রয়োগ করা হয়, সেই ট্রিগার সার্কিটে টাইম বেস সার্কিটে প্রয়োগ করা হয়। এখানে যদি ডিজিটাল অ্যাম্প্লিফায়ার হয়, অ্যানালগ সিআরও হয়, তাহলে শুধু ট্রিগার সার্কিট যারা আমাদের টাইম বেস সার্কিটটা অন করা হয়, কিন্তু এখানে টাইম বেস সার্কিট অন করতে হলে পরে আর একটা ক্লক পালস প্রয়োগ করতে হয়। তাহলে ক্লক পালস আর এই অ্যাম্প্লিফায়ার আউটপুট যে সিগন্যাল ট্রিগারিং সার্কিট হয়ে আমাদের টাইম বেস সার্কিটে আসবে, আর ক্লক পালস যখন এটাকে অন করে দেবে তখন আউটপুটে আমাদের সটউইথ ওয়েভ পাওয়া যাবে। সেই সটউইথ ওয়েভটা হরিজন্টাল অ্যাম্প্লিফায়ারে হরিজন্টাল প্লেটে যাবে। যখন হরিজন্টাল প্লেটে যাবে তখন
এই ইনপুট সিগন্যালটা আমাদের সিআইটি পর্দায় প্রদর্শন হবে। এই হচ্ছে আমাদের ডিজিটাল অসিলোস্কোপের ব্লক ডায়াগ্রাম বা তার বর্ণনা। এগুলোই আমাদের ভাষার সাহায্যে বলা আছে। এখানে ইনপুট সিগন্যালকে অ্যাম্পলিফায়ার দ্বারা পরিবর্তন করে ডিজিটাইজার দ্বারা ডিজিটালাইজড করা হয়। মেমোরিতে ইনপুট সিগন্যালকে ডিজিটাল করে সংরক্ষণ করা হয়। এই অবস্থায় অ্যানালাইজার বর্তনী দ্বারা সিগন্যালকে বিশ্লেষণ করে বিভিন্ন ধরনের বার্তা উৎপাদন করে, যেমন কারেন্ট, ফ্রিকোয়েন্সি, পাওয়ার ফ্যাক্টর ইত্যাদি বিভিন্ন ধরনের বার্তা তৈরি করে। সিগন্যাল লেভেলটা কত, ভোল্টেজ কত, এগুলো দেয় এবং সেটাকে পর্দা দৃশ্যমান করে। প্রদর্শনযোগ্য করার জন্য মেমোরি থেকে প্রাপ্ত ডাটা অনুযায়ী তরঙ্গাকৃতি পুনর্গঠন স্টেজে অর্থাৎ ওয়েব রিকনস্ট্রাকশন বা ওয়েব কনস্ট্রাকশন স্টেজে সিগন্যাল ডিজিটাল আকৃতি হতে অ্যানালগ সিগন্যালে পরিণত হয়। ট্রিগার সেল ও ক্লক পালসের সমন্বয়ে টাইম বেস বর্তনীতে টাইম বেস ভোল্টেজের সৃষ্টি হয়, যা হরিজন্টাল অ্যাম্পলিফায়ারকে সক্রিয় করে। ভার্টিক্যাল ও হরিজন্টাল প্লেটগুলো প্রচলিত সিএটি প্লেটের অনুরূপ রিফ্লেকশন ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ ভার্টিক্যাল প্লেটের আউটপুট, ভার্টিক্যাল প্লেটের ইনপুট এবং হরিজন্টাল প্লেটের ইনপুটের সমন্বয় হচ্ছে সিআইটি পর্দায় ওয়েবটা দৃশ্যমান। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সিআইটি পর্দায় আমাদের ডিজিটাল অসিলোস্কোপ আর অ্যানালগ অসিলোস্কোপ আমরা আগেই পড়েছি এবং পারস্পরিক তুলনা আজকেও আলোচনা করছি যে ডিজিটাল অসিলোস্কোপ সিগন্যাল সংরক্ষণ এবং বিশ্লেষণ করতে পারে, কিন্তু অ্যানালগ অসিলোস্কোপ সেই সিগন্যাল সংরক্ষণ এবং বিশ্লেষণ করতে পারে না। ডিজিটাল অসিলোস্কোপ ট্রিগার সার্কিট উন্নত মানের, কিন্তু এর ট্রিগার সার্কিট সাধারণ মানের। এর ট্রিগার সার্কিটটা উন্নত মানের আর ট্রিগার সার্কিটটা সাধারণ মানের। ডিজিটাল অসিলোস্কোপ মেমোরি ইউনিট আছে, এর মেমোরি ইউনিট নাই, ফলে ডাটা সংরক্ষণ করা যায় না। ইউএসবি পোর্ট ব্যবহার করে কম্পিউটার এবং প্রিন্টারের সাথে সংযোগ করা যায়, ফলে আমাদের যে সিগন্যালটা বা যে ডাটাটা আছে সেগুলো আমরা প্রিন্ট করতে পারি এবং সংরক্ষণ করতে পারি এবং কম্পিউটারেও প্রদর্শন করতে পারি। কিন্তু অ্যানালগ অসিলোস্কোপের ইউএসবি পোর্ট নেই, ফলে আমাদের ডাটা সংরক্ষণ করা এবং প্রিন্টারের সাহায্যে আউটপুট পাওয়া এটা সম্ভব নয়। প্রিয় ছাত্রছাত্রী, ডিজিটাল অসিলোস্কোপ সাহায্যে সরাসরি সিগন্যালটা আমাদের আউটপুটে পাওয়া যায়, কিন্তু এটা সরাসরি পাওয়া যায় না, এটা আবার সিগন্যালি করে আউটপুটে বিশ্লেষণ করতে হয়। এই হচ্ছে আমাদের পার্থক্য। এবার ক্যাথোড রে অসিলোস্কোপরা ভোল্টেজ, কারেন্ট, ফেজ এবং ফ্রিকোয়েন্সি পরিমাপ। তাহলে ভোল্টেজ, কারেন্ট এবং ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে হলে পরে প্রথমে আমরা যে সিগন্যালটা প্রয়োগ করব সেই সিগন্যালটা আমরা ওয়াই প্লেটে প্রয়োগ করব। ওয়াই প্লেটে প্রয়োগ করার পর আমরা ভোল্ট পার ডিভিশন, টাইম পার ডিভিশন, ইন্টেন্সিটি কন্ট্রোল, হরিজন্টাল কন্ট্রোল, ভার্টিক্যাল কন্ট্রোল ইত্যাদি নবের সাহায্যে আমরা পর্দায় একটা স্থির দৃশ্যমান ওয়েভ আনবো। এখানে ইনপুট সিগন্যালটা একটা দৃশ্যমান সাইন ওয়েভ, সুতরাং আমরা সাইন ওয়েভ দেখতে পাচ্ছি। এখন যদি ভোল্টেজ পরিমাপ করি, যদি ডিসি হয়, তাহলে দেখবো আমাদের এই রেফারেন্স লেভেল থেকে আমাদের ডিসি একটা লাইন প্রদর্শন হবে। সেই ডিসি লাইনটা কত ঘর গেছে, সে ধরা যাক ডিসি লাইনটা আমাদের এই পর্যন্ত গেছে, এইভাবে একটা লাইন এসছে। তাহলে আমাদের দৃশ্যমান থেকে 1, 2, 3, 4 চারটে ঘর গেছে। তাহলে এর আমাদের অসিলোস্কোপের ভোল্ট পার ডিভিশন থেকে আমরা কত ভোল্ট পার ডিভিশন আছে সেটা গ্রহণ করব, আর সাথে সাথে 4 দিয়ে গুণ করলে আমাদের ডিসি ভোল্টেজটা পাওয়া যাবে। কিন্তু এসি ভোল্টেজ যদি পরিমাপ করতে হয়, তাহলে আমাদের এই একটা ওয়েভ, একটা সাইন ওয়েভ, এটা একটা পিক আর একটা পিক, এটা পজিটিভ পিক আর এটা হচ্ছে নেগেটিভ পিক। তাহলে পজিটিভ পিক এবং নেগেটিভ পিক পর্যন্ত মোট কয়টা ছোট ছোট ঘর গেছে? তো 1, 2, 3 তিনটে ঘর পজিটিভ পিকে কভার করছে আর 3টে ঘর নেগেটিভ পিকে কভার করে, তাহলে মোট 6টা ঘর এই পিকে কভার করছে। তাহলে এটা হচ্ছে একটা ওয়েভের যে ভার্টিক্যাল পিক টু পিক ঘর সংখ্যা হচ্ছে 6। তাহলে আমরা কিভাবে আমরা এই ভোল্টেজটা মাপবো? তাহলে আমরা এখানে দেখছি যে ভার্টিক্যাল 6টা ঘর গেছে, 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমাদের আরএমএস ভোল্টেজটা হবে হচ্ছে যে ক্ষুদ্রতম ঘর সংখ্যা, অর্থাৎ কয়টা ঘর গেছে, এখানে 6টা ঘর গেছে,
আর ভোল্ট পার ঘর অর্থাৎ একটা ঘরে কয়টি সংখ্যা, কত ভোল্ট আছে, এটা অসিলোস্কোপের ভোল্ট পার ডিভিশন যেখানে সিলেকশন করে আমাদের ওয়েবটা আনছি সেখানে 40, আচ্ছা, সেখানে আমরা ভোল্ট পার ডিভিশন বা ভোল্ট পার ঘরটা আমরা ব্যবহার করব। তারে 2√2 দিয়ে ভাগ করলে পরে আমরা আরএমএস ভোল্টেজ পাবো। তাই আমরা বলা হচ্ছে এক্স প্লেটের সুইপ ভোল্টেজ প্রয়োগ করে ওয়াই প্লেটে এসি সাইন ওয়েভ প্রয়োগ করে উহা পর্দা দৃশ্যমান করা হয়, এভাবে পর্দা দৃশ্যমান করা হয়। অবশ্যই ভার্টিক্যাল ডিফ্লেকশন নব, হরিজন্টাল ডিফ্লেকশন নব, তারপরে ভোল্ট পার ডিভিশন, টাইম পার ডিভিশন এটা সিলেকশন করে। এখন আমরা যদি এখানে তাহলে আমাদের আরএমএস ভোল্ট, আমরা যদি এখানে 6টি ঘর যায় তাহলে এখানে ধরেছি যে পিক টু পিক ঘর সংখ্যা হচ্ছে 6 আর ভোল্ট পার ডিভিশন হচ্ছে 2। ভোল্ট পার ডিভিশন আমরা নব থেকে দিয়ে নেব, ভোল্ট পার ডিভিশনের নব থেকে। তাহলে আমাদের এই পিক টু পিক ভোল্টেজ হবে হচ্ছে কত হবে 6 গুণ 2, আর তাহলে 2√2 দিয়ে ভাগ করলে আরএমএস ভোল্টেজ পাওয়া যাবে। সেটা দেখানো হয়েছে যে পিক টু পিক ভোল্টেজ হচ্ছে 6 গুণ 2 অর্থাৎ 12। তাহলে আরএমএস ভোল্টেজ হবে হচ্ছে ভি পিক টু পিক ভাগ 2√2 অর্থাৎ 12 ভাগ 2√2 অর্থাৎ 4.2426 ভোল্ট। এটা হচ্ছে তাহলে আরএমএস ভোল্টেজ আছে 4.2 পিক ভোল্ট। তাহলে পিক টু পিক ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। আর যদি শুধু পিক ভোল্টেজ ম্যাক্সিমাম ভোল্টেজ বলা হয় তাহলে 1 2 3 ঘরের জন্য এখানে 12 জায়গায় 6 ভোল্ট হবে। এইভাবে কারেন্ট পরিমাপ করার জন্য আমরা একটা রেজিস্ট্যান্স লাগিয়ে তার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত করব এবং অসিলোস্কোপের ভার্টিক্যাল রিফ্লেকশন প্লেটটা, ওয়াই প্লেটটা আমরা সেই রোদের আড়াআড়ি সংযোগ করব। তাহলে রোদের ভোল্টেজটা মেপে নেব, এই যে রোদের ভোল্টেজটা, ভোল্টেজ ড্রপটা মেপে নেব। এখন ভোল্টেজ ড্রপটা মেপে নিলে পরে আমরা যে রেজিস্ট্যান্সটা লাগাবো সেই রেজিস্ট্যান্সটা দিয়ে ওই ভোল্টেজকে ভাগ করলে পরে আমাদের আরএমএস ভোল্টেজের মান পাওয়া যাবে। তাহলে আমরা যদি ভোল্টেজ যদি 6 ভোল্ট হয়, ভোল্টেজ যদি 6 ভোল্ট হয় আর 1K যদি হয় তার রেজিস্ট্যান্স, তাহলে আমাদের আরএমএস ভোল্টেজ হবে হচ্ছে এই যে পিক টু পিক ভোল্টেজ যদি এরকম 6 গুণ 2 হয় তাহলে 12 ভোল্টই হয়। যদি 12 ভোল্টই হয় তাহলে সেই 12কে আমরা 1 দিয়ে ভাগ করলে পরে আমাদের এই আরএমএস কারেন্ট পাওয়া যাবে। অর্থাৎ ভি পিক টু পিক এই 12 ভোল্ট ব্যবহার করবে আর আরএমএস ভোল্টেজ রোদের ভোল্টেজ ড্রপ, সরি ভি পিক টু 4.24 রোদের ভোল্টেজ ড্রপ হচ্ছে আরএমএস ভোল্টেজ 4.2426 এটা ব্যবহার করবে আর এখানে 1K। তাহলে আমাদের এখানে ভোল্টেজ আসবে 4.2426 মিলিভোল্ট। অর্থাৎ এই আমাদের রোদের আড়াআড়ি ভোল্টেজ হচ্ছে 4.426 ভোল্ট আরএমএস ভোল্টেজ। আমরা এরকম ব্যবহার করব এইভাবে। এবার ক্যাথোডের লিসাজোস প্যাটার্ন। লিসাজোস প্যাটার্ন হচ্ছে আমরা এক্স প্লেট এবং ওয়াই প্লেটে যদি যুগপৎ ভাবে বিভিন্ন ধরনের ওয়েভ প্রয়োগ করি তাহলে পর্দায় কখনো বৃত্ত, কখনো উপবৃত্ত, কখনো সরল রেখা এবং কখনো একাধিক ওয়েভ অপোজিটলি দেখা যাবে। এই ধরনের ওয়েভগুলোকে বলা হচ্ছে লিসাজোস প্যাটার্ন। লিসাজোস প্যাটার্ন কাকে বলে? আমরা এই ভার্টিক্যাল প্লেটে এবং ওয়াই প্লেটে যদি যুগপৎ ভাবে আমরা বিভিন্ন ধরনের ওয়েভ প্রয়োগ করি তাহলে পর্দায় কখনো সরলরেখা, কখনো বৃত্ত, কখনো উপবৃত্ত, কখনো বিভিন্ন ধরনের ওয়েভ দেখা যাবে। এই ধরনের ফিগারগুলোকে বলা হচ্ছে লিসাজোস প্যাটার্ন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখানে ফ্রিকোয়েন্সি পরিমাপ, যে ওয়েভের ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে হবে একে ওয়াই প্লেটে প্রয়োগ করে এবং এক্স প্লেটে সুইপ ভোল্টেজ প্রয়োগ করে পর্দা দৃশ্যমান করতে হবে। এখন যদি ফ্রিকোয়েন্সি মাপতে হয় তাহলে একটা ওয়েভের, আমরা আগে যা দেখেছি, একটা ওয়েভের হরিজন্টালি যে কটা ঘর যাবে 1 2 3 4 5টা ঘর আছে, হরিজন্টালি 5টা ঘর আছে। আর আমাদের টাইম পার ডিভিশন যদি 4 মিলি সেকেন্ডে সেট করা হয় তাহলে আমাদের টোটাল টাইম পিরিয়ড হবে 5 গুণ 4 অর্থাৎ 4 5 20 মিলি সেকেন্ড, 4 5 20 মিলি সেকেন্ড। তাহলে আমরা কি করব, যদি ফ্রিকোয়েন্সি মাপতে হয় তাহলে আমরা পর্দায়
যে ওয়েভটা দৃশ্যমান হবে সে ওয়েভের হরিজন্টাল ঘর সংখ্যা গণনা করে নেব এবং তার টাইম পার ডিভিশন কততে সিলেকশন আছে সেটা দেখে নেব। তাহলে সেটা দেখে আমরা টাইম পার ডিভিশন পেলাম 4 মিলি সেকেন্ড, আর ঘর সংখ্যা পেলাম হচ্ছে হরিজন্টালি হচ্ছে 5 ঘর। তাহলে টাইম পিরিয়ড হবে একটি সাইকেলের দৈর্ঘ্য বা ঘর সংখ্যা আর টাইম পার ডিভিশন প্রয়োগ করলে তাহলে 5 × 4 = 20 মিলি সেকেন্ড, অর্থাৎ 20 × 10⁻³ সেকেন্ড। তাহলে ফ্রিকোয়েন্সি f = 1/t = 1/20 × 10⁻³ অর্থাৎ 50 হার্টজ। এখন যদি দুটো ওয়েভের ফেজ কোণ পরিমাপ করতে হয় তাহলে প্রতিটা ওয়েভের টাইম পিরিয়ড মাপতে হবে। t1 = 100 মিলি সেকেন্ড, আর t2 এখানে t2 হবে, সরি এখানে একটু টাইপ মিস্টেক হয়েছে, তোমরা দেখে নেবে, এটা t2 হচ্ছে 75 মিলি সেকেন্ড। অর্থাৎ এই একটা ওয়েভ সেটা হচ্ছে t1, তার হচ্ছে 100 মিলি সেকেন্ড, আর t2 হচ্ছে 75 মিলি সেকেন্ড। তাহলে আমাদের টাইম পিরিয়ডের ডিফারেন্স হবে হচ্ছে t1 - t2, এই যে ডিফারেন্স এখান থেকে এইটুকু টাইম পিরিয়ডের ডিফারেন্স, অর্থাৎ 25 মিলি সেকেন্ড। তাহলে আদর্শ টাইম পিরিয়ড t = হবে t1, তাহলে 100 মিলি সেকেন্ড। তাহলে আমাদের ফেজ কোণ হবে যে এখান থেকে এইটুকু যে অ্যাঙ্গেলটার পার্থক্য হবে t1 - t2 ভাগ t × 360 ডিগ্রি, একটা সাইকেল 360 ডিগ্রি, তাই t1 - t/t, টিটা হচ্ছে আমাদের আদর্শ টাইম পিরিয়ড। 100 - 75/100 × 360 = 90 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা টাইম পিরিয়ড থেকে আমরা ফেজ অ্যাঙ্গেলও পরিমাপ করতে পারবো। তাই বলা হচ্ছে অসিলোস্কোপের দ্বারা যে দুটি এসি ওয়েভের ফেজ কোণ পরিমাপ করতে হবে সে দুটি ওয়েভ পর্দায় প্রদর্শন করে পৃথক পৃথকভাবে তাদের টাইম পিরিয়ড পরিমাপ করতে হবে। তারপর তাদের টাইম পিরিয়ডের ডিফারেন্স নির্ণয় করে নিম্নলিখিত সূত্রের দ্বারা ফেজ কোণ নির্ণয় করা হবে। সেটাই দুটো এর টাইম পিরিয়ড t1, এর টাইম পিরিয়ড t2, দুটোর ডিফারেন্স 100 মিলি সেকেন্ড আর 75 মিলি সেকেন্ড, দুটোর ডিফারেন্স হচ্ছে 25 মিলি সেকেন্ড। তাহলে আমাদের ফেজ কোণ হবে t1 - t2/t × 360 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি। এবার ক্যাথোড রে অসিলোস্কোপ লিসাসোস প্যাটার্ন আগে বলা হয়েছে যে ক্যাথোড রে অসিলোস্কোপের এক্স প্লেটে এবং ওয়াই প্লেটে বিভিন্ন ধরনের ওয়েভ, বিভিন্ন অ্যাঙ্গেলের ওয়েভ যদি প্রয়োগ করি, বিভিন্ন অ্যাঙ্গেলের এবং বিভিন্ন ধরনের ওয়েভ যদি প্রয়োগ করি, তাহলে পর্দায় যে বিভিন্ন ধরনের ওয়েভ, যেমন কখনো সরলরেখা, কখনো বৃত্ত, কখনো উপবৃত্ত, কখনো হরিজন্টালি দুটো ওয়েভ বিপরীতভাবে, কখনো ভার্টিক্যালি দুটো ওয়েভ বিপরীতভাবে অবস্থান করে, এই সমস্ত ফিগারগুলোকে বলা হচ্ছে লিসাসোস প্যাটার্ন। লিসাসোস প্যাটার্নের সাহায্যে ফেজ কোণ পরিমাপ করা যায়। সেটা কিভাবে করা যায় আমরা দেখছি। যেমন আমাদের ক্যাথোড রে অসিলোস্কোপ প্যাটার্নের সাহায্যে ফেজ কোণ ও ফ্রিকোয়েন্সি পরিমাপ। এখন একটা ওয়েভ, এটা হচ্ছে সিআরটি, তাহলে আমরা ওয়াই প্লেটে দেওয়া হচ্ছে একই ফ্রিকোয়েন্সির এফ আর এফ, একই ফ্রিকোয়েন্সি দুটো ওয়েভ। সেই ওয়েভটা আমাদের যদি একই ফ্রিকোয়েন্সির দুটো ওয়েভ প্রয়োগ করি এবং যারা 0 ডিগ্রি অ্যাঙ্গেল অবস্থান করছে তাহলে পর্দায় একটা সরলরেখা দেখা যায়, এটাকে বলা হচ্ছে। তাহলে এই সরলরেখাটা একটা লিসাসোস প্যাটার্ন। আবার একই ফ্রিকোয়েন্সি দুটো ওয়েভ প্রয়োগ করছে, ভার্টিক্যাল প্লেটে ফ্রিকোয়েন্সি, ভার্টিক্যাল প্লেটে ফ্রিকোয়েন্সি এবং হরিজন্টাল প্লেটেও এফ ফ্রিকোয়েন্সি প্রয়োগ করছে, কিন্তু ভার্টিক্যাল প্লেটের ফেজ অ্যাঙ্গেল এক্স প্লেটের ফেজ অ্যাঙ্গেলের থেকে 90 ডিগ্রি অ্যাডভান্স, 90 ডিগ্রি ডিফারেন্স। তাহলে এই ক্ষেত্রে করা হবে কি, একই ফ্রিকোয়েন্সি যদি হয় এবং যদি ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি হয় তাহলে এদের পর্দায় একটা বৃত্ত দেখা যাবে। তাহলে এই বৃত্ত এবং সরলরেখা এটাকে বলা হচ্ছে লিসাসোস প্যাটার্ন। এবার আসি আমরা, যদি আমরা দুটো প্লেট ফ্রিকোয়েন্সি একই, যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে সরলরেখা দেখা যাবে, যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে একটা এরকম উপবৃত্ত দেখা যাবে, যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে 90 ডিগ্রি, আমরা এটা আর এটা দেখেছি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যাবে। আবার যদি 180 ডিগ্রি ফেজ ডিফারেন্সে থাকে তাহলে এই সরলরেখাটা বিপরীত দিকে, অর্থাৎ 180 ডিগ্রি বিপরীতে আমাদের সরলরেখাটা দেখা যাবে। 270 ডিগ্রিতে একটা সরলরেখা দেখা যাবে যদি এক্স প্লেট এবং ওয়াই প্লেটের ফেজ ডিফারেন্স 270 ডিগ্রি হয়। আবার 360 ডিগ্রি হলেও আবার এই প্রথমটা 0 ডিগ্রি এবং 360 ডিগ্রি সরলরেখা থাকে। তাহলে এগুলো সব লিসাসোস প্যাটার্ন। এখন যদি ওয়াই প্লেটের ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হয় তাহলে পর্দায় দেখো দুটো ওয়েভ, একটা ওয়েভ আর একটা ওয়েভ পরস্পর বিপরীত দিকে দেখা যাবে।
অর্থাৎ একটা হরিজন্টাল আর্টের মতো দেখা যায়। ফ্রিকোয়েন্সি দ্বিগুণ কিন্তু 22°30' যদি হয় তাহলে পর্দায় এরকম একটা দুটো ওয়েভ ভিন্নভাবে দেখা যাবে, কিন্তু তার ওয়েভের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে। যদি 45° হয় তাহলে একটা অর্ধ ওয়েভ দেখা যাবে। যদি 90° হয় তাহলে বিপরীত দিকে ওয়েভ দেখা যাবে। এইভাবে আমাদের বিভিন্ন ফ্রিকোয়েন্সি এবং বিভিন্ন অ্যাঙ্গেলে যদি আমাদের ওয়েভটা এক্সপ্লেট এবং ওয়াইপ্লেট প্রয়োগ করা হয় তাহলে যে ফিগারগুলো দেখা যায় সেগুলোকে বলা হচ্ছে লিসাজাস প্যাটার্ন। তাহলে একই ফ্রিকোয়েন্সির অসমান দুটি ভোল্টেজ সিআরও পর্দা প্রয়োগ করা হলে উপবৃত্ত বা পরাবৃত্ত দেখা যায়। পর্দায় একটি সরলরেখা পাওয়া যায়, ভোল্টেজ দ্বার সমান, ফ্রিকোয়েন্সি যদি সমান। 180° হবে সরলরেখা দেখা যাবে, তবে বিপরীত দিকে। ভোল্টেজ দ্বার সমান, ফ্রিকোয়েন্সি দ্বার সমান। পর্দায় একটি উপবৃত্ত পাওয়া যাবে, ভোল্টেজ দ্বার সমান না হলে ফ্রিকোয়েন্সি দ্বয় সমান এবং এদের ফেজ ডিফারেন্স 90° বা 270°। তার মানে ফেজ কোণ আমরা পর্দায় বৃত্ত দেখে আমরা ফেজ কোণ 90° বা 270° পাবো। 180° দেখে আমরা বুঝতে পারবো যে ফেজ ডিফারেন্স 180°, এইগুলো আমরা দেখতে পাবো। অর্থাৎ ফেজ ডিফারেন্সটা এখানে পরিমাপ করা হয়ে যাচ্ছে। তাহলে ওয়াই প্লেটের ভোল্টেজ বেশি হলে উলম্ব রেখার সাথে উপবৃত্তটি দেখা যাবে, আর এক্স প্লেটের ভোল্টেজ বেশি হলে আনুভূমিক অক্ষের দিকে উপবৃত্তটি দেখা যাবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ওই একইভাবে আমাদের ওই একই ওয়েভ যে যদি হাই 90 মাঝে হয় বিভিন্ন ধরনের ওয়েভ দেখা যাচ্ছে, তা আমরা বিভিন্নভাবে 0° হলে পরে একটা ওয়েভ দেখা যাবে, 15°তে এই ধরনের ওয়েভ দেখা যাবে, 30°তে ফ্রিকোয়েন্সি 3 গুণ, তাহলে 1.5টা করে ওয়েভ অর্থাৎ 3টা অর্ধ সাইকেল পরস্পর বিপরীতে দেখা যাবে। হ্যাঁ, অনেকটা ইসের মতো, কেচর মতো দেখতে। আচ্ছা, তো তার 60° হলে পরে এরকম থাকে। তাহলে এই ওয়েভগুলোকে, এই বিভিন্ন ধরনের চিত্রগুলোকে বলা হচ্ছে আমাদের লিসাজাস। যদি ফ্রিকোয়েন্সি 4 গুণ হয় তাহলে দুটো ওয়েভ অর্থাৎ 4টে অর্ধ সাইকেল পজিটিভ দিকে এবং 4টে অর্ধ সাইকেল নেগেটিভ দিকে হয়ে পরস্পর বিপরীত দিকে বিভিন্ন সেগমেন্ট আকারে দেখা যাবে। তাহলে এইভাবে আমাদের লিসাজাস প্যাটার্নের সাহায্যে আমাদের ফ্রিকোয়েন্সি, যেমন 0° ফ্রিকোয়েন্সি, দুটো ওয়েভ যদি বিপরীত হয়, 0° অ্যাঙ্গেল, কিন্তু দুটো ওয়েভ যদি বিপরীত দিকে হয় তাহলে বোঝা যাবে যে ফ্রিকোয়েন্সি দ্বিগুণ আর অ্যাঙ্গেল 0° আছে। ওয়াই প্লেটের ফ্রিকোয়েন্সি দ্বিগুণ এবং 0° অ্যাঙ্গেলে আছে। যদি 90° হয় তাহলেও ফ্রিকোয়েন্সি দ্বিগুণ কিন্তু 90°তে আছে। এইভাবে তাই এখন দেখা হচ্ছে যে এক্স প্লেটের ফ্রিকোয়েন্সি দ্বিগুণ, ওয়াই প্লেটের ফ্রিকোয়েন্সি দ্বিগুণ, এক্স প্লেট ফ্রিকোয়েন্সির সাথে ওয়াই প্লেটের ফ্রিকোয়েন্সি দ্বিগুণ, তখন পর্দায় দুটো ওয়েভ ভিন্নভাবে দেখা যাবে। তাহলে এটা এই ওয়েভটা দেখাচ্ছে। ফ্রিকোয়েন্সি 3 গুণ হয় তাহলে 3টে ওয়েভ বা 3টা সেগমেন্ট বা 3টা লুপ দেখা যাবে এরকম। ফ্রিকোয়েন্সি যদি 4 গুণ হয় এই ওয়াই প্লেটের ফ্রিকোয়েন্সি তাহলে 4টা লুপ হরিজন্টালি দেখা যাবে। ফ্রিকোয়েন্সি যদি 5 গুণ হয় তাহলে 1 2 3 4 5টা লুপ দেখা যাবে। তাহলে ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হলে দুটো লুপ, 3 গুণ হলে 3টে লুপ, 4 গুণ হলে 4টে লুপ, 5 গুণ হলে 5টা লুপ দেখা যাবে। এইভাবে যদি এক্স প্লেটের ফ্রিকোয়েন্সি যদি ওয়াই প্লেটের ফ্রিকোয়েন্সির গুণক হয়, অর্থাৎ এক্স প্লেটের ফ্রিকোয়েন্সি হচ্ছে দ্বিগুণ, তাহলে এই ওয়েভটা ভার্টিক্যালি, লুপ দুটো ভার্টিক্যালি দেখা যাবে। এক্স প্লেটের ফ্রিকোয়েন্সি যদি ওয়াই প্লেটের ফ্রিকোয়েন্সি 3 গুণ হয় তাহলে লুপ 3টে ভার্টিক্যালি দেখা যাবে। এক্স প্লেটের ফ্রিকোয়েন্সি যদি ওয়াই প্লেটের ফ্রিকোয়েন্সির 4 গুণ হয় তাহলে এই লুপ 4টি ভার্টিক্যালি দেখা যাবে। এইভাবে আমরা লুপের সংখ্যা দেখে ভার্টিক্যালি না হরিজন্টালি, তখন এক্স প্লেটের ফ্রিকোয়েন্সির তুলনায় ওয়াই প্লেটের ফ্রিকোয়েন্সি কত গুণ বা ওয়াই প্লেটের ফ্রিকোয়েন্সির তুলনায় এক্স প্লেটের ফ্রিকোয়েন্সি কত গুণ, এটা আমরা দেখতে পাবো। তাহলে ক্যাথোড অসিলোস্কোপে লিসাজাস প্যাটার্নের সাহায্যে ফেজ কোণ এবং ফ্রিকোয়েন্সি পরিমাপ আমাদের সম্পন্ন হলো। তাহলে এই যে আবার একই চিত্র দেখানো হচ্ছে যে ওয়াই প্লেটের ফ্রিকোয়েন্সি হচ্ছে দ্বিগুণ, তাহলে ভার্টিক্যালি দুটো লুপ, 3 গুণ হলে 3টে লুপ, 4 গুণ হলে এক্স প্লেটের 4টে লুপ, 3 আর 2 হলে পরে তখন এই দেড়টা লুপ এইভাবে দেখা যাবে। এবার সিআরও এর ব্যবহার নিম্নরূপ। টেলিভিশন এবং রেডিও রিসিভারের ট্রাবল শুটিং এর কাজে সিআরও ব্যবহার করা হয়। রাডারের দিক নির্ণয়ের জন্য সিআরও ব্যবহৃত হয়। বৈদ্যুতিক মেশিনের ওয়াইন্ডিং এর ত্রুটি নির্ণয়ের জন্য সিআরও ব্যবহৃত হয়।
ফ্রিকোয়েন্সি পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হিস্টেরেসিস লস নির্ণয়ের জন্য সিআরও ব্যবহৃত হয়। পাওয়ার ফ্যাক্টর ও ইম্পিডেন্স পরিমাপের জন্য সিআরও ব্যবহার। ইলেকট্রিক মোটরের স্টার্টিং টর্ক নির্ণয়ের জন্য সিআরও ব্যবহার করা হয়। লিসাসস প্যাটার্ন অধ্যয়নের জন্য সিআরও ব্যবহার করা হয়। থার্মিওনিক বাল্বের বৈশিষ্ট্য নির্ণয়ের জন্য সিআরও ব্যবহৃত হয়। ইলেকট্রোকার্ডিওগ্রাফিক গঠন প্রকৃতিতে সিআরও ব্যবহার হয়। ডাইরেক্ট এবং অল্টারনেটিভ কারেন্ট, ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি পরিমাপের জন্য ব্যবহৃত হয়। একাধিক এসি রাশি ফেজ পার্থক্য নির্ণয়ের জন্য ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমরা আসি মূল্যায়ন হচ্ছে, এর আগেও আমরা নর্মাল ক্লাস যখন নিয়েছি, এটা তো একটা রিভিউ ক্লাস, আর সেখানে দেওয়া হয়েছে, তবু আবার রিপিট করা হলো। সেটাই লিসাসস প্যাটার্ন কাকে বলে আমরা আলোচনা করেছি, যে সিআরও এর এক্স প্লেটে এবং ওয়াই প্লেটে বিভিন্ন ফ্রিকোয়েন্সির এবং বিভিন্ন অ্যাঙ্গেলের যদি প্রয়োগ করি, তাহলে পর্দায় কখনো সরলরেখা, কখনো বৃত্ত, কখনো উপবৃত্ত, কখনো একটা লুপ, কখনো একাধিক লুপ হরিজন্টালি, কখনো ভার্টিক্যালি প্রদর্শন হয়। এই ধরনের লুপ বা চিত্রগুলোকে বলা হয় লিসাসস প্যাটার্ন। ক্যালকুলাস অসিলোস্কোপের পর্দায় কখন একটি বৃত্ত দেখা যাবে? যখন এক্স প্লেট এবং ওয়াই প্লেটের ফেজ পার্থক্য 90 ডিগ্রি হবে। সিআরও এক্স প্লেটের দ্বিগুণ ফ্রিকোয়েন্সি ওয়াই প্লেটে প্রয়োগ করলে পর্দায় কি ধরনের লিসাসস প্যাটার্ন দেখা যাবে? এক্স প্লেটের দ্বিগুণ ফ্রিকোয়েন্সি, পর্দায় দুটো লুপ হরিজন্টালি দেখা যাবে। পর্দায় আনুভূমিকভাবে 8-এর মতো লিসাসস প্যাটার্ন বা দুটো লুপ দেখা যাবে। সিআরও এর সাহায্যে ফ্রিকোয়েন্সি নির্ণয়ের সূত্র লেখো। টি ইজ ইকুয়াল টু 1/f। টি এর মান হচ্ছে একটি সাইক্লিক গড় সংখ্যা গুণ টাইম পার ডিভিশন। সিআরও এর সাহায্যে ভোল্টেজের কার্যকরী মান নির্ণয়ের সূত্র আরএমএস ভোল্টেজ ইকুয়াল টু ক্ষুদ্রতম গড় সংখ্যা ইন্টু ভোল্ট পার ঘর ইজ ইকুয়াল টু 2√2 ভাগ 2√2। এখন বাড়ির কাজ এগুলো খুব ভালো করে পড়বে। ক্যাথোড অসিলোস্কোপ ব্লক ডায়াগ্রাম এঁকে প্রতিটি ব্লকের কাজ লেখো। ডুয়েল টেস্ট অসিলোস্কোপের বর্ণনা করো। ডিজিটাল অসিলোস্কোপের কার্যপ্রণালী বর্ণনা দাও। ক্যাথোড অসিলোস্কোপের দ্বারা ভোল্টেজ, কারেন্ট, ফেজ ও ফ্রিকোয়েন্সি পরিমাপ ক্রিয়া বর্ণনা করো। সিআরও লিসাসস প্যাটার্নের সাহায্যে ফেজ কম ফ্রিকোয়েন্সি পরিমাপ নির্ণয় করো। ডিজিটাল অসিলোস্কোপে প্রতিটি ব্লকের কাজ উল্লেখ করো। ডিজিটাল অসিলোস্কোপের সুবিধা অসুবিধা বা পার্থক্য, ডিজিটাল এবং অ্যানালগ অসিলোস্কোপের পার্থক্য পড়লেই চলবে, সুবিধা অসুবিধা হয়ে যাবে। সিআরও এর ব্যবহার লেখো। এগুলো ভালো করে পড়বে, সামনে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আগামী দিনে ক্লাস হচ্ছে ক্লাস নং 12 অধ্যায় 4 আর 5, মূলত একটা রিভিউ ক্লাস। কেলভিন ডাবল ব্রিজের সাহায্যে লো রেজিস্ট্যান্স পরিমাপ, আর একটু হুইটস্টোন ব্রিজের সাহায্যে মিডিয়াম রেজিস্ট্যান্স পরিমাপ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ধন্যবাদ। এই করোনাকালীন সময়ে তোমরা করোনা মুক্ত হওয়ার জন্য সচেতন হও। আবার সারা বিশ্বে করোনা বাড়তেছে, দ্বিতীয় ওয়েভ আসতেছে, সুতরাং সবাই মাস্ক ব্যবহার করবে, সচেতন থাকবে। তোমরা সচেতন থাকলে পরেই তোমরাই সংক্রমণ রোধ করে বাংলাদেশকে এই করোনার দুর্যোগ থেকে রক্ষা করতে পারো। ধন্যবাদ।